করে তাকে উস্কিয়ে উস্কিয়ে কিছু কথা বলে দৃষ্টি আকর্ষণ করা গেছে। তো এইভাবে মূলত সৃজনশীলতার ঘাটতি এবং তথা যোগ্যতার ঘাটতির জন্য আমাদের এই জিনিস। নাইম ভাই, আমি আপনার কাছে একটা জানতে চাই, আপনার হাতে বহু সাংবাদিক প্রডিউসড হয়েছে যারা এখন অনেক বড় বড় জায়গায় চাকরি করে, কেউ সম্পাদকও হয়েছে। আপনার মনে আছে যখন আমরা বিচিত্রায় কাজ করতাম, আমরা খুব ফান করে বলতাম যে আমরা যখন একটা রিপোর্ট শেষ করতাম, মানে লিটারালি আমাদের ওজন কমে যেত। আপনার এত পরিশ্রম হতো, আপনার 15 দিন 20 দিন খেটে। তেহেলিকা.com যেই স্টাইলে রিপোর্ট শুরু করেছে তার অনেক আগে আমরা বিচিত্রায় শুরু করেছিলাম। আপনার মনে আছে, আমি বাড়িয়ে বলছি না। খালেদরা যখন প্রথম আলোতে রিপোর্ট করতো, খালেদকে আমি চিনলাম কিভাবে, ওর রিপোর্ট সবচেয়ে আলাদা, এত বেশি পরিশ্রম করত। এটা কিন্তু শুধু রিপোর্টারদের এই পরিশ্রম করার স্পৃহা হারিয়ে গেছে সেটা না। আমি আমাদের যখন শিক্ষকদের দেখি, আমাদের সিনিয়র শিক্ষকরা আমাদের চেয়ে বেশি পরিশ্রম করতেন, আমরা আমাদের জুনিয়র শিক্ষকদের চেয়ে বেশি পরিশ্রম করি। আপনি যে লয়ার সিরাজুল হক বলেন বা আমিনুল হক বলেন, আপনি খেয়াল করে দেখেন, ডক্টর কামাল হোসেন, রকনুদ্দিন মাহমুদ, স্বাধীন মালিক থেমে গেছে, পরে আর নাই, ওই মাপের নাই, ওই রকম মানে খুব ট্রাস্টেবল নাম পাচ্ছে। এই ক্রমহ্রাসমান যে আমি মনে করি যোগ্যতার চেয়ে বড় যে সংকটটা, সেটা হচ্ছে যোগ্যতার চর্চা নাই, পরিশ্রম করতে চায় না। আপনার খুব চটজলদি অল্প পরিশ্রমে কত কিছু পাওয়া যায়, এটা তো একটা ভোগবাদী সমাজের একটা মানে নিকৃষ্টতম একটা প্রতিফলন হয়ে গেছে। যোগ্যতার ঘাটতি কিন্তু শুধু রিপোর্টারের লেভেলে আমি এটা বলি নাই, কিন্তু রিপোর্টার না, এটা অল লেভেলসই এই ঘাটতিটা হচ্ছে। যেমন আমাদের নিউজ এডিটররা এখন রিপোর্টারদের সঙ্গে মিটিং করলে বা চিফ রিপোর্টার মিটিং করলে রিপোর্টিং এর আইডিয়া দেওয়ার জন্য তার যে যোগ্যতা থাকা দরকার সেটাও নাই। হয়তো মিটিং এ বলে দিল, আরে ভাই কিছু একটা ভালো কিছু আনো, একটা কিছু একটা আনো না, কি দিয়ে লিড করব। মানে সে নিজেও বলতে পারে না, গাইড করতে পারে না যে কি কাজ করে কিভাবে ধাপে ধাপে রিসার্চ করে। ধরেন খালেদ যে আজকে এখানে ইয়ের ব্যাপারে কথা, আমি জানি না এটা কি অন রেকর্ড ছিল কিনা, নাকি আমরা ফাঁকে কথা বললাম, যে এই রুনির এবং সাগরের যে মানে হত্যাকাণ্ডের ঘিরে অনেকগুলি স্বাভাবিক কৌতূহলের প্রশ্ন ছিল, কিন্তু এবং খুব ভয়াবহ রকম সাধারণ, মানে খুব ভালো রিপোর্ট করার স্কোপ ছিল অনেকগুলো জায়গায়। যেটা খালেদ বলল, টাইম ক্রোনোলজি অফ ইভেন্ট, এটা কিন্তু পৃথিবীর যে কোনো কাজে প্রথম জিনিস, মানে কোনটা কখন ঘটেছে এইটার একটা ফিরিস্তি পাওয়া কিন্তু যে কোনো ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ আগে পরের উপরে এটার তাৎপর্য অনেক ওঠানামা করবে। তো এই যে সাধারণ জিনিসগুলি তো আমাদের রিপোর্টিং এ আসে নাই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা এটার মধ্যে পরকীয়া খুঁজছি, আমরা এটার মধ্যে কত কিছু নিয়ে আসতে পারলাম, মাদক খুঁজছি, পরকীয়া খুঁজছি। হ্যাঁ, তারপর খালেদ আপনাকে একটা মনে করাই দেই, খালেদ আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে, বাচ্চাটার যে নানিকে দরজাটা কে খুলে দিয়েছিল, 5 বছরের একটা বাচ্চা দরজা খুলে দিয়েছে, দরজাটা কি অবস্থায় ছিল, ওইখানে যারা কিলার ছিল তারা বের হলো কিভাবে। রিপোর্টার তো এগুলি ইনভেস্টিগেট করবে, মেবি স্পেকুলেটিভ রিপোর্ট হবে, বাট এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তাদের ইন্টারভিউ নিবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রমের জায়গাটা কিন্তু কেউ যায় নাই। না, সেটাই তো না, এটা অসম্ভব ছিল। কিন্তু ধরেন ওই যে নানি যে আসলো, নানিকে জিজ্ঞেস করলে যে আপনি যে আসলেন দরজাটা কে খুলে দিল, দরজাটা কি অবস্থায় ছিল, বন্ধ ছিল না ভিড়ানো ছিল। আমি সেটাই বলছি, নানিকে জিজ্ঞাসা করার জন্য আমরা কাউকে পেলাম না, ওই শিশুটার উপর টর্চার করার জন্য সবাই গিয়ে অনেককেই পেলাম। তো এইগুলি হচ্ছে ওই একই ব্যাপার, যে সস্তায় জনপ্রিয়তা। এখন ওই যে আপনাদের সময় যে যখন বিচিত্রা আপনারা কাজ করতেন, রিপোর্ট তো পড়েছি, হুমায়ুন আহমেদকে নিয়ে আপনি একটা রিপোর্ট করেছিলেন, আমার এখনো মনে আছে, অসাধারণ রিপোর্ট, যেখানে জজরা হুমায়ুন আহমেদকে বিচার চেয়েছিল। তো তখন আপনার বিচিত্রা ছিল একটা লিজেন্ড একটা পত্রিকা, আমরা ওইটাই বেশি ফলো করতাম। এখন তো অনেক ওই পজিশন এখন এককভাবে আপনারা হয়তো সেটা শাসন করেছেন। এখন তো অনেক পত্রিকা হয়েছে, অনেক টিভি চ্যানেল হয়েছে, প্রত্যেকে চাইবে যে একটা ভালো জিনিস প্রেজেন্ট করতে। এই তাগিদ থেকে হয়তো বা তারা সস্তা পথে বা সস্তা পথে দ্রুত যাওয়ার চেষ্টা করে। এত ভালো জিনিস করতে পারলে হয়তো সে প্রশংসিত হওয়ার কথা উল্টো, কারণ এখন কিন্তু রিসোর্সেস অনেক বেশি, রিসোর্সেস অনেক বেশি, টেকনোলজি অনেক বেশি সাপোর্টিভ। এখন একটা আগের আসিফ নজরুল কিংবা আরো তরুণ হিসেবে খালেদ মহিউদ্দিনরা যে লিমিটেড রিসোর্সের মধ্যে কাজ করছে, রিপোর্টার, হ্যাঁ, ফোন, মোবাইল ফোনের সুবিধাটা ছিল, ধরেন আপনি এটাই চিন্তা করেন। তো আমি বলবো যে এটা আমাদের সর্বক্ষেত্রেই এইখানে একটা ইনফ্লেশনারি একটা এফেক্ট হয়েছে। দ্বিতীয়ত আমাদের যেটা বলে অবক্ষয় হয়েছে, আমরা কম কাজে চালাকি করে কাজ করতে চাই। একটা হচ্ছে চালাকি অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে অনেস্ট অ্যাপ্রোচ, যেখানে একটু পরিশ্রম, মেধার
সম্মিলনে। না, এখানে ঊর্ধ্বতন যারা আপনারা আছেন তারাও তো আপনারা আমারও রিপোর্টারদের উপর চাপ তৈরি করেন। চাপ আমারও তৈরি কিন্তু- করেন রিপোর্টদের উপর, আমারও কিন্তু রিপোর্টারদের একই উপরে। প্রশ্ন ছিল যে মোহিত ভাই আসলে আমার প্রশ্নটা যে আমরা নামি দামি যে পত্রিকাগুলিতে দেখছি সেগুলিতে তো সম্পাদকেরা আছেন, সম্পাদকেরা তো এই জিনিসগুলি খালেদ, আমি আমাদের একটা সময় একটা জিনিস অ্যাড করি, নাইবা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছে যে কিছুদিনের মধ্যে আপনি দেখবেন হয়তো রুনির পরকিয়া বা সাগরের পরকিয়া বা মাদকাসক্তি এই ধরনের নানা কিছু আসবে। আমার কথা হচ্ছে কি বিদেশেও আসে, ওইটা আসে ট্যাবলয়েড পত্রিকাতে, রাইট? গার্ডিয়ানে কখনো এরকম আসবে না, নিউ ইয়র্ক টাইমসে কখনো এরকম আসবে না, ওটার জন্য আলাদা পত্রিকা আছে। তো আমার এখানে যদি রুনির পরকিয়া বা এই সমস্ত সস্তা জিনিস, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি, একদম ইমাজিনারি জিনিস বলছি, এগুলি এই স্রোতে যদি সব পত্রিকা ঝাঁপিয়ে পড়ে তাহলে মেইন স্ট্রিম পত্রিকা, তারপর ট্যাবলয়েড টাইপের পত্রিকা বা পত্রিকার যে রুচির ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা কোথায় থাকবে? এটাও তো আমরা দেখি মাঝে মাঝে হারিয়ে যায়। আপনার এখানে আমি নজরুল ভাইয়ের একটা কথা মনে করাই দিই, উনি যেটা বলেছেন মার্ডার ইজ মার্ডার। কি কারণে মার্ডার হয়েছে? মার্ডারকে মার্ডার is murder। সেখানে অন্যভাবে দেখলে হবে না, অন্য ঘটনার বিশ্লেষণ করে আমরা মজা পাওয়ার জন্য পত্রিকায় ছাপলে হবে না। মার্ডারকে আগে আমাকে চিহ্নিত করতে হবে এবং খুনিকে ধরতে হবে। যে মার্ডার্ড হলো সে ভালো লোক ছিল না খারাপ লোক ছিল, এই আলোচনা সেকেন্ডারি। প্রাইমারি আলোচনা কিভাবে এই ঘটনাটা ঘটলো, এই হত্যাকাণ্ড ঘটলো, সেটা আমরা উন্মোচনের চেষ্টা করছি কিনা, আমরা সেখানেই ঘাটতিটা দেখছি। আমাদের সাংবাদিকতায় সেই ঘাটতিটাই রয়ে গেছে। আমাদের সাংবাদিকতার ঘাটতির পাশাপাশি আরো একটা জিনিস আমার একটু মনে হয় যে আমাদের যে পুলিশ বা যারা তদন্তকারী কর্মকর্তা তাদের প্রতি অনাস্থাটাও এটার মধ্যে একটা বড় প্রমাণ। মানে আমরা যে বেশি হাউকাউ করতেছি বা বেশি একটা যে আমরা বোধহয় একটু আস্থার অভাবও একটু দেখতে পাচ্ছি। আপনি অত্যন্ত কারেক্ট কথা বলেছেন। এখন হয় কি, ধরেন পুলিশ নিয়ে আপনার দাতা কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করার অভিজ্ঞতা আমাদের হয়েছে। পুলিশকে আমরা মানে সবচেয়ে গালি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার তাজউদ্দিনের নাতিকে পিটালো কেন পুলিশ? তাজউদ্দিনের নাতিকে পুলিশ পিটানো সাহস পেলো কোত্থেকে? এখানে কোনো ইয়ে নাই, হায়ারার্কি নাই, নিশ্চয়ই আছে। পুলিশকে হয় কি আপনার, আচ্ছা আমি আপনাকে একটু বলি, একটা লোককে পেটানোই তো অপরাধ, সেটা তাজউদ্দিন সাহেবের নাতি, এই পরিচয়টা হইতে হবে কেন? আমি এটা বুঝতে পারি না। কিন্তু তারপর আমার কথা হচ্ছে কি যে পুলিশকে এক নম্বর কথা হচ্ছে, অনেকে আপনি বললেন যে অনেক দর্শক লিখেছে পুলিশকে কাজ করতে দেওয়া হোক। পুলিশকে তো অনেক ক্ষেত্রে কাজ করতে দেওয়া হয় না, কিন্তু নন পলিটিক্যাল যেসব ক্ষেত্র থাকে, সাধারণ মার্ডার, সেখানেও দেখা যায় পুলিশ যেহেতু করাপ্টেড হয়ে যায়, বিভিন্ন আদেশ নির্দেশ, বিভিন্ন মানে জায়গায় পোস্টিং এর জন্য তাকে টাকা দিতে হয়। আমরা শুনি আপনার সারদা পুলিশ একাডেমিতে তাকে টাকা দিতে হয় ট্রেনিং পরীক্ষাতে টিকে থাকার জন্য। সমাজে যখন একটা লোক আপনার 3 লাখ 4 লাখ টাকা ইনভেস্ট করে পুলিশ হয়, 1 কোটি টাকা ইনভেস্ট করে একটা জায়গায় ভালো ভালো জায়গায় পোস্টিং পায়, সেটা উঠানোর চেষ্টা করবে। এইরকম একটা জিনিস কি পুলিশ নিজেরা তৈরি করেছে? এটা পুলিশ করে নাই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আপনি বিএনপি আমল আসলে ফেনীর পুলিশে ঢাকার থানা ভরে যায়, আওয়ামী লীগ আমল আসলে গোপালগঞ্জের পুলিশে ঢাকার থানা ভরে যায়। অনেকে নাকি ভিজিটিং কার্ড করে ওখানে খুব বড় করে বোল্ড লেটারে লেখা থাকে ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, সবগুলা বোল্ড থাকে, শুনি আর কি মানুষের মুখে, অবাক হব না সত্যি দেখলে। বিএনপি আমলে ফেনী থাকতো বা বগুড়া থাকতো, এই জায়গাটা কি পুলিশ নিজে তৈরি করেছে? এটা কারা তৈরি করেছে? এটা আমরা তৈরি করেছি। আমরা যারা সমাজের নীতি নির্ধারক আছি, সরকার যারা আছে, রাজনীতিবিদ যে আছে, সাংবাদিক যে আছে, আমরা শিক্ষক যারা আছি, আমরা এই জিনিসগুলো রেইজ করতে পারি না, আমরা যারা নাগরিক সমাজ বলি। আমি মনে করি বাংলাদেশের পুলিশের যে কম্পিটেন্স লেভেল আছে, কিছু ক্ষেত্রে তারা প্রমাণ করেছে। আপনি দেখেন যখন রিয়েলি মিন করেছে, বাংলা ভাইকে ধরতে পেরেছে না, শায়েখ আব্দুর রহমানকে পুলিশ ধরতে পেরেছে না। এখানেও আপনি দেখবেন যদি পুলিশকে আনডিস্টার্বড ওয়েতে কাজ করতে দেওয়া হয় এবং ইনস্টিটিউশন হিসাবে পুলিশকে গড়ে তোলার সুযোগ দেওয়া হয়, এটা আমি বলতে বলতে আমার একটু হাসি আসছে, কখনোই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরা পুলিশকে ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে দিবে না। যদি গড়ে তোলা যায় তখন না আপনি সোললি পুলিশকে রেসপন্সিবল করতে পারবেন যে তুমি কেন কাজ করতে পারছো না। এখন আপনি তো নিজেই জানেন খালেদ, পুলিশ কেন কাজ করতে পারে না। হ্যাঁ, ওই জায়গাটাতে আমাদের তো নিতে হবে। যাই হোক, আমরা মন্দের ভালো হিসাবে অন্তত এটুক চাপো, এই যে সাংবাদিকদের নজরদারি থাকে, নাগরিক সমাজের নজরদারি থাকে, এজন্য মাঝে মাঝে পলিটিক্যাল প্রেশার থাকা সত্ত্বেও পুলিশকে কাজ করতে হয়, বা পলিটিক্যাল প্রেশার যারা দেয় তারা একটু মানে সমঝে চলে যে না, এটাতে আমার পলিটিক্যাল প্রেশার দেওয়া যাবে না। ফলে এই প্রেশারগুলোরও প্রয়োজন আছে। মাঝে মাঝে আমরা অতিরিক্ত আবেগতাড়িত হয়ে 48 ঘন্টা ইত্যাদি সময়টা বেঁধে দেই, কিন্তু এই প্রেশার দরকার নাই সেটা আমরা বলছি না, আর একটু ম্যাচিউরড হলে ভালো হয়। আমরা এমনিতে হয়তো আমাদের আলোচনাটা কি বেশি পেসিমিস্টিক হলো কিনা, এটা আমার একটু শঙ্কা হচ্ছে। শেষ কথাটা একটু অপটিমিস্টিক বলে দেন। আমি অপটিমিস্টিক হওয়ার জন্য আমি একটু সতর্কতার জন্যই বলছি যে আমাদের বিভিন্ন সেক্টরের ইনস্টিটিউশনের অনেক সীমাবদ্ধতার পরেও আমি বাংলাদেশে কিন্তু একটা জিনিস নিয়ে একটু এক ধরনের স্বস্তি বোধ করি, যে আমাদের কোনো একটা ইনস্টিটিউশন যখন কিছুতে ফেল করে, তখন কোনো অন্য একটা ইনস্টিটিউশন দেখা যায় যে তখন দাঁড়িয়ে যায়। যেমন বাংলা ভাইয়ের ব্যাপারে আমরা যদি মিডিয়া তখন দাঁড়িয়ে না যেত,
তাহলে পুলিশের বা সরকারের ফেলিওরটা কিন্তু আমরা কভার করতে পারতাম না। গত 2 দিন আগে যে এই তাজ সাহেবের আত্মীয় তাজউদ্দিন সাহেবের নাতি পুলিশের প্রহার খেলো বা তার দ্বারা নির্যাতিত হলো, এই বিষয়টা আমরা মিডিয়া রুনি সারোয়ারের কারণে অতটা জাস্টিস করতে পারছিলাম না, যদি না আবার হাইকোর্ট এটা ওই দিন সুমোটো টেনে নিত। এইভাবে কিন্তু কোনো না কোনো ইনস্টিটিউশন, এবং আমরা এটা আমি বলবো যে ধারাবাহিকভাবে প্রতিটি ইনস্টিটিউশন কেবলই ফেল করছে। এইরকম বিপর্যয় আমাদের যেটা হচ্ছে নাইম ভাই, সেটা হচ্ছে যে কেউ একজন লাল কার্ড খাচ্ছে, 10 জনের প্লেয়ার হয়ে যাচ্ছে, আমরা বাকি 10 জন হয়তো একটু বেশি খেলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই এটা হয়তো খুব স্বস্তিকর পরিস্থিতি না। মানে আমার যেরকম মনে হয় আর কি, একটা ইনস্টিটিউশন ফেল করবে, আরেকটা ইনস্টিটিউশন একটু বেশি কাজ করে পুষিয়ে দিবে, এইভাবে হয় না। এইভাবে দীর্ঘদিন চলবে না। আমি বলছি যে কিছু সময় হয়তো যার অবস্থানে শেষে যার অবস্থানে তার কাজটা যদি সে পালন করে, একজন শিক্ষক যদি ঠিকমতো পড়ান, একজন সাংবাদিক যদি ঠিকমতো ইয়ে করেন, একজন ডাক্তার যদি ঠিকমতো চিকিৎসা করেন, ডাক্তার যদি ঠিকমতো চিকিৎসা করেন, তাহলে এই ব্যাপারটা, যেমন আপনার ধরেন হাইকোর্ট যে সুমোটোটা দিয়েছে তাজউদ্দিন সাহেবের নাতনি, এটা অবশ্যই একটা আলাদাভাবে খবর হওয়ার মতো, বিকজ তাজউদ্দিন সাহেব সাধারণ মানুষ না, সোহেল তাজ যত অসাধারণ মানুষ না, কিন্তু তাজউদ্দিন সাহেব না থাকলে আমরা এভাবে স্বাধীন হতে পারতাম না। আমাদের মানে চিরশ্রদ্ধেয় মানুষদের একজন উনি, তো যখন তার বংশ পরিচয় ধরে পুলিশ পিটায়, তখন অফকোর্স আমি মনে করি এটা অনেক বড় নিউজ হওয়ার মতো। আসিফ ভাই, আমার কাছে কিন্তু যেটা মনে হয়, তাজউদ্দিন সাহেবকে আমরা যেরকম পাঠ করেছি, আমরা তো আর দেখি নাই, তাজউদ্দিন সাহেব আজকে বেঁচে থাকলে বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তাকে বের করতেন না, তিনি আদালতে যেতেন এবং দেখতেন যে আসলে কি হয়েছে। এবং কারণ হচ্ছে যে আমরা আইডিয়ালি তাজউদ্দিন সাহেবকে একটা আইডিয়াল অবস্থায় দেখতে চাই। রিমি আপা হয়তো দেখলে হয়তো এটা আমার মনে হয় না যে এখনকার বাংলাদেশে উনি থাকলে ওটা হয়তো চেষ্টা করতেন। আমার আশা যে এটা হয়তো এরকম চেষ্টা করতেন, কারণ একটা লোককে আটকানোর পর ওর এইটাই ডিফেন্স নেওয়া উচিত যে আমি বাংলাদেশের নাগরিক, তুমি আমাকে কেন আটকাচ্ছ। ওর ডিফেন্স এটা হওয়া উচিত না যে আমি তাজউদ্দিন সাহেবের নাতি। সেটা আইডিয়ালি খালেদ, আমরা কি সোসাইটি নির্মাণ করেছি। যখন আমাকে পেটানো হচ্ছে, আমি বাঁচার জন্য সবকিছু। খালেদ, আপনাকে যদি পুলিশ পিটায়, আপনি কি একটা স্টেজে বলবেন ভাই আমি বাংলাদেশের নাগরিক? আপনি বলবেন না যে আমি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়ে? আমিও বলবো ভাই না, পুলিশ একটু এটা অবশ্য একটা দেখার জিনিস। এই ছিল আজকের বাংলাদেশে অনুষ্ঠানে। আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন akbo@independent24.tv ঠিকানা। দেখা হবে আগামীকাল এই একই সময়। শুভরাত্রি। হঠাৎ একদিন টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজ আপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস, আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজ আপ কনফিডেন্স? পরোক্ষ ধূমপান সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর, আর যদি শিশু হয় তাহলে তো ক্ষতির পরিমাণটা আরেকটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কেননা শিশুরা এমনিতে দ্রুত শ্বাস নেয়, তাছাড়া তাদের শ্বাসতন্ত্র অপরিণত, তাই সিগারেটের ধোঁয়া সহজেই শিশুদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে। পরোক্ষ ধূমপানের কারণে শিশুর নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি রোগ হয়। ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। বের হয়ে এসো। ফাহিম, ফাহিম। ফাহিম এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ। বিস্তারিত পত্রিকায়। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, পাওয়ার বাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। একজন ক্রিকেটার হিসেবে ইম্পর্টেন্ট হচ্ছে পারফর্ম করা। যখন হেলমেট পরা থাকে তেমনি ইম্পর্টেন্ট পারফর্ম করা যখন হেলমেট না পরা থাকে। এজন্য আমি ব্যবহার করি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস, যা দেয় সাধারণ ফ্যান স্ক্রিন থেকে দ্বিগুণ রেজাল্ট। রোদ হোক বা ক্যামেরা, চেহারায় কনফিডেন্স সবসময় দ্বিগুণ। Did you know dark spots are hiding beneath your skin that can appear with exposure to the sun?
At Pond's Institute, we use a special UV light scanner to reveal these hidden spots that can appear later. Pond's White Beauty with Pro-Vitamin B3 and multiple sunscreens reduces existing sunspots and helps prevent new ones from appearing.